এপ্রিলে যে নির্বাচন ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা, আমি আজও সেটার আরেকটা দিক নিয়ে কথা বলতে চাইছি। ইনি অলরেডি সম্ভবত 3টা ভিডিও করা হয়েছে, ইটস দ্য 4th। কারণ আমার কাছে মনে হয় এই সিদ্ধান্তটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটাকে খুব সিরিয়াসলি দেখা দরকার। এবং আমরা যে ধরনের রাজনৈতিক প্রেক্ষাপটে আছি, আমাদের গণতান্ত্রিক যে ট্রানজিশন হওয়ার সম্ভাবনা সামনে আছে, আমি দেখুন নিশ্চিত বলছি না, সম্ভাবনা বলছি, সেই সম্ভাবনার পথে এই নির্বাচনটা কবে হবে, কিভাবে হবে, তার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সে কারণেই যদি কোনো ক্ষেত্রে কোনো শঙ্কা আমাদের কারো থেকে থাকে এবং সেটা যদি খুব সামান্য হয়, সেটা বলে রাখা উচিত এবং বারবার বলা উচিত। আপনারা খেয়াল করবেন, আমি একটা শঙ্কার কথা, নির্বাচনটা কিভাবে ভণ্ডুল করার চেষ্টা হতে পারে, সেই শঙ্কার কথা বারবার বলছি। আমি নিজে যে খুব কনফিডেন্ট যে এরকম কিছু হতেই যাচ্ছে তা না, কিন্তু আমি আশঙ্কা করি এবং তার পার্সেন্টেজ খুব নিচুও না, মোটামুটি ভালো পার্সেন্টেজ আছে সেই প্রবাবিলিটির আমার বিবেচনায়। সে কারণে আমি মনে করি আমাদের বারবার এগুলো নিয়ে বলা দরকার। হতেই পারে যে শেষ পর্যন্ত এমন কিছু হবে না, কিন্তু মাঝে মাঝে হয় আমাদের জীবন এমন জায়গায় এসে দাঁড়ায়, তখন অতিরিক্ত সতর্কতা, যেটাকে কেউ অতি সতর্কতা বলেও মনে করতে পারেন, সেগুলো করতে হতে পারে, এটা করা দরকার আছে বলে মনে করি। যেমন এপ্রিলের নির্বাচনের একটা বড় ঝুঁকি আমি এভাবে দেখি যে এপ্রিলের নির্বাচনের কারণে এমনও হতে পারে সহসা নির্বাচনই হবে না, আগামী বছরের শেষে বা তারও পরে চলে যেতে পারে। এবং কেউ কেউ এইরকম একটা পরিকল্পনা সাজিয়ে এপ্রিলের নির্বাচনটাকে নিয়ে গেছেন। এটা আমি এখন একটা সম্ভাবনা অ্যাটলিস্ট দেখছি, এবং খুব কম সম্ভাবনা যে তা না। কেন এভাবে ভাবছি? আমি গত বেশ কিছুদিন থেকে একটা কথা বলার চেষ্টা করছি যে নির্বাচন পেছানোর একটা চাপ তৈরি হবে মূলত এনসিপির পক্ষ থেকে, এবং জামায়াতে ইসলামীও তার সাথে থাকবে। এটা আমরা এখনকার যে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, এটা আমাদের মনে রাখতে হবে। খুবই ভোলাটাইল একটা সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। পলিটিক্যাল ল্যান্ডস্কেপ এখন যে জায়গায় আছে সেটা এই জায়গায় থাকবে, তা নাও হতে পারে। বিশেষ করে জামায়াতে ইসলামীর মতো দল, তারা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবেন বলেই আমরা অনুমান করতে পারি। কারণ একটা নির্বাচন হলে সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে, তার সাথে কতটুকু সংঘাতে কিভাবে তারা যাবে সেই হিসাব তারা করতে পারে, এবং তাদের স্টেক কিন্তু অনেক হাই, যেটা এনসিপির না। এনসিপির কিন্তু নির্বাচনী স্টেক খুব হাই না, কিন্তু এনসিপি এটা তুলবে এবং জামায়াত তার সাথে থাকতে পারে। সেটা হচ্ছে, বারবার বলছি, যে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য তারা মাঠে নামতে পারে। অলরেডি একটা, এটা আগেও বলেছে, আবারও বলতে চাই, কিন্তু এটাকে ঘিরে কেন বলছি নির্বাচন এপ্রিলে থাকাটা খুবই ঝুঁকিপূর্ণ। তারা যে অলরেডি বলছেন এই নির্বাচন কমিশনকে তারা মানেন না। সো এই নির্বাচন কমিশন যদি যাবতীয় বাকি সব কাজ করুক, তারা তফসিল ঘোষণা করুক, করলেই তারা বলতে পারেন যে এই নির্বাচন কমিশন তো আমি মানি না, সুতরাং আমি তফসিল প্রত্যাখ্যান করছি। এই যে প্রত্যাখ্যান করছি বলার গ্রাউন্ডটা তারা তৈরি করছেন। কিন্তু আমি স্মরণ করিয়ে দেই, তারা রীতিমতো একটা প্রোগ্রাম করেছেন নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে, যখন জনাব ইশরাকের সমর্থকরা রাস্তায় ছিলেন তখন। শুধু সেটাই না, এনসিপির প্রধান জনাব নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার বক্তব্যের পর যে ফার্স্ট ইমপ্রেশন দিয়েছেন, আমি তাদের ফেসবুক পেজে দেখলাম, সেই বক্তব্যে ক্লিয়ারলি আবারও নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা বলেছেন, এবং পুনর্গঠন করে তার অধীনে নির্বাচন, এই নির্বাচন কমিশনের অধীনে তারা নির্বাচন করবেন না। এটা হতে পারে যে এই নির্বাচন কমিশনকে তারা বাতিল করে কোনো না কোনো ধরনের নেগোসিয়েশনে যেতে চান পলিটিক্সের মাঠের অন্যান্য খেলোয়াড়দের সাথে, বিএনপির সাথে বিশেষ করে। সেটা তাদের ব্যাপার, আমরা নিশ্চিত নই তারা আসলে কি চান। কিন্তু নির্বাচন ভণ্ডুল করা, নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা চেষ্টা তারা এটার মাধ্যমে করতে পারেন। তারা মাঠে নেমে যাবেন, যমুনায় যাবেন, পরে শাহবাগ আসবেন, তাদের সাথে জামায়াতে ইসলামী ইনফর্মালি বা ফর্মালিও থাকতে পারে, এবং ইসলামী আন্দোলন সম্ভবত তাদের সাথে পুরোপুরি অ্যালাইন্ড। এর বাইরেও অন্যান্য ইসলামিস্ট ফোর্সেস তারা এর সাথে থাকতে পারে। সো সেরকম কিছু যদি হয়, এখন তাদের সংকটটা এপ্রিলে হলে নির্বাচনের কি সংকট হবে? আমরা ধরে নেই নির্বাচনটা ডিসেম্বরে ঘোষিত হলো, ধরে নিলাম আমরা। তো এরকম একই, এই নির্বাচন কমিশনের অধীনে করব না বলে এনসিপি মাঠে নেমে গেল, এবং কিছুদিন বেশ মাঠে সমস্যা হলো, পাল্টাপাল্টি জনসমাবেশ হলো, মিছিল হলো, এতে নির্বাচনটা খানিকটা পিছিয়েও গেল। সেই ক্ষেত্রে ডিসেম্বরের নির্বাচনটা জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যে কিন্তু হয়ে যাওয়া যায়, কারণ রমজানের আগে নির্বাচনটা ফেলার কথা আছে। তাহলে একটা অ্যাকোমোডেটিং স্পেস আছে। আচ্ছা, আমরা ধরে নেই আরেকটা আলাপ আছে, জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির প্রথম দিকে যদি নির্বাচন হয়। আমার কাছে মনে হয় ইন অল কনসিডারেশনস এটাই বেস্ট অপশন। যে বিএনপি ডিসেম্বর চাইছে, ঠিক আছে, সরকারের খানিকটা ইগো হয়েছে, আমরা বিএনপির কথাই কেন শুনবো, আমরা তাহলে ওটা করি, এতে সবগুলি রক্ষা হয়। তো সেটাও যদি হয়, স্টিল
এই নির্বাচন কমিশন থাকলে বা এনসিপি একই ধরনের মুভমেন্ট, শুধু এই নির্বাচন কমিশন না, তারা বিচার সংস্কার এগুলো ভালোভাবে ভিজিবল না হলেও নির্বাচন করবে কি করবে না, নির্বাচন না করার অধিকার আছে, কিন্তু তারা নির্বাচন প্রত্যাখ্যান বা প্রতিহত করার চেষ্টা করতে পারেন। সেই ক্ষেত্রে ফেব্রুয়ারিতেও যদি হয় তখন কিন্তু এখন যে শিডিউলটা বলা আছে এটা শেষ অপশন হিসেবে থাকে। তখনও নানান রকম পাল্টাপাল্টি হলো মাঠে, শেষে নির্বাচন খানিকটা যদি পেছানোর পরিস্থিতি তৈরি হয়ে যায়, সেই ক্ষেত্রে ওই একই রমজানের আগে তফসিল ঘোষণা করবে, পুরো রমজানের মধ্যে যে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ অফিসিয়াল কাজ আছে সেগুলো চলবে, এবং ঈদের পর 2 সপ্তাহ ক্যাম্পেইন দিয়ে নির্বাচন, মানে এপ্রিলের মিডের আগে নির্বাচনটা হয়ে গেল। এখন আমরা চিন্তা করি যে সময়টা নির্বাচনের ডেট ঠিক করা হয়েছে, এখানে সবচেয়ে বড় ঝুঁকি তৈরি হয়েছে এরকম। ধরে নিলাম যে এটার যে প্ল্যান, রমজানের আগে নির্বাচনের শিডিউল ঘোষণা করলো নির্বাচন কমিশন। এনসিপি অলরেডি ঘোষণা করেছে নির্বাচন কমিশনের অধীনে তারা নির্বাচন করবেন না। তারা নির্বাচন করবেন না ঘোষণা দেয়া ইটসেলফ ও প্রবলেম তৈরি করবে। আমি বারবার বলছি এনসিপি নির্বাচনী মাঠের কোনো শক্তিই নয়, কিন্তু এই দলটাতে যেহেতু আমাদের এই গণঅভ্যুত্থানের সামনের সারিতে থাকা অনেক গুরুত্বপূর্ণ, আমাদের অনেক প্রিয় মুখ আছে, তাই এর একটা আলাদা গুরুত্ব আছে। এবং তার সাথে যদি জামায়াত অ্যালাইন্ড হয়, সেটা আসলে বিএনপির নির্বাচনে পার্টিসিপেট করাকেও প্রবলেমের মধ্যে ফেলতে পারে। আমি এর আগে একদিন একটা ভিডিওতে আপনাদেরকে বলেছি, আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য তারা মরিয়া ছিল, এবং এখন জাতীয় পার্টিও নিষিদ্ধ করার আলাপ আনছে মূলত এই কারণে। তাতে যেটা দাঁড়াবে, জামায়াত এবং এনসিপি না হলে এই নির্বাচনের অ্যাকসেপ্টেবিলিটি নিয়ে প্রশ্ন আসবে। কিন্তু আবারও বলছি যে তারা নির্বাচন করবে না এটা একটা ব্যাপার, কিন্তু তারা যদি আবার নির্বাচনী তফসিল বাতিল করার জন্য কর্মসূচি দেয় যে না এটা আমরা মানি না, নির্বাচন এই সময় হতে পারবে না, তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? যদি এপ্রিলের এই জায়গায় নির্বাচন না দেওয়া যায়, তাহলে ওর পর শিডিউল দিয়ে নির্বাচন হতে হতে জুন জুলাই এসব হয়ে যাবে, এবং বাংলাদেশে জুন জুলাইয়ে আসলে কোনো নির্বাচন ফিজিবল না। টেকনিক্যালি সম্ভব, যে কোনো সময় নির্বাচন করা যায়, কিন্তু জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর এগুলো সব তীব্র গরম, বৃষ্টি, ঝড়, এই সবের মধ্যে থাকে। বহু জায়গায় বন্যা হয়ে যেতে পারে, বহু জায়গায় বন্যা হয়ে যেতে পারে বাংলাদেশে, এগুলো খুবই খুবই পসিবল ব্যাপার। ফলে নির্বাচনটা আসলে এরপর বেশ কয়েক মাসের জন্য পিছিয়ে যাবে, এবং নভেম্বরের আগে হয়তো আর নির্বাচনের প্রশ্নও তোলা যাবে না। তার মানে এপ্রিলে নির্বাচনটা যে জায়গায় নিয়ে রাখা হয়েছে, এটার কোনো রকম কোনো কোয়েশনিং নেই। কারণ আমরা এখন পর্যন্ত মাঠে যারা শক্তি আছে, তারা নির্বাচনের এই তারিখ বাদে আর সব জায়গায়ও তারা তাদের মধ্যে ঐক্যমত্যের মধ্যে নেই। বিশেষ করে আবারও বলছি, নির্বাচন যেহেতু টেকনিক্যালি নির্বাচন কমিশন করে, টেকনিক্যালি বলছি, এবং এনসিপির দাবিটা আমার কাছে খুবই হাস্যকর বলে মনে হয়। অনেকবার বলেছে, আবার একটু বলি, সেটা হচ্ছে যেই গ্রাউন্ডে তারা আপিল করে না, এই গ্রাউন্ডে তারা নির্বাচন কমিশনকে বিএনপির পক্ষপাতিত্ব করা বলছে। তো তারা নির্বাচন কমিশন রায় না মেনে, মানে যারা বিশ্বাস মেয়র হয়েছেন সেই রায় না মেনে, না যারা তাপসী মেয়র, এই অ্যাপিল করতে হবে কিনা জানি না। এবং তার চাইতে জরুরি কথা, দীর্ঘদিন থেকে আমরা এই আলাপ করেছি, বাংলাদেশে আসলে নির্বাচন কমিশন কিছু না। এই আলাপ তো, ওনারা অনেক ছোট মানুষ, আমরা বছরের পর বছর এই আলাপ করেছি, লিখেছি। যখন শেখ হাসিনা বলতেন সরকার নিয়ে মাথা ব্যথা কি, তিনি যখন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলেন যে আমরা খুবই শক্তিশালী একটা নির্বাচন কমিশন তৈরি করব, তখন আমরা একটা কথা বলেছি, এমনকি নির্বাচন কমিশন যদি বিএনপিও বানিয়ে দেয়, বিএনপির লোক দিয়েও বানিয়ে দেয়, তারপরও বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। খুব গুরুত্বপূর্ণ একটা উদাহরণ আমরা ক্রমাগত সামনে এনেছি, বিচারপতি রৌফের কমিশন, যেটা এরশাদ পতনের পরে 91 সালে একটা দুর্দান্ত নির্বাচন উপহার দিয়েছিল জাতিকে। সেই রৌফ কমিশনে বিএনপির সময়ে মাগুরার নির্বাচনটা ঠিকঠাক করতে পারেনি। আমরা বহুদিন থেকেই জানি নির্বাচন কমিশন না আসলে বাংলাদেশের নির্বাচন কেমন হবে সেটা ডিপেন্ড করে সরকারের উপরে। সো এনসিপি যখন নির্বাচন কমিশনকে দায়ী করে নির্বাচন বয়কট করতে চাইবে, এটা একেবারে ঠুনকো যুক্তি। বাংলাদেশে যদি ডক্টর ইউনূসের সরকারের এই সময় ভালো নির্বাচন না হয়, তার দায় ডক্টর ইউনূস সরকারের। কিন্তু ওনারা তো ভাসুরের নাম মুখে আনবেন না, ডক্টর ইউনূসের সরকারের নাম তারা মুখে আনবেন না, তারা নির্বাচন কমিশনকে ভিলেন বানানোর চেষ্টা করছেন। এটা একেবারে ফালতু, একেবারে অপ্রয়োজনীয়, কিন্তু তারা এটা বানাচ্ছেন। তাতেই বোঝা যায় এটাকে কেন্দ্র করে আসলে তারা একটা প্লট তৈরি করছেন। সেই প্লটটা হচ্ছে নির্বাচনকে পিছিয়ে দেওয়া যায় কিনা সেই প্লট। উনি বলবেন আমি তো দীর্ঘদিন থেকে বলেছি, আমরা তো আগেই বলেছি, আমরা তো হঠাৎ করে নামিনি। হঠাৎ করে নামার ক্ষেত্রে তাদেরকে যারা বুদ্ধিদাতা আছেন
তারা এই বুদ্ধি তাদেরকে দিচ্ছেন এবং এই বুদ্ধিটা আমরা খানিকটা ধরতে পারছি গত কয়েক মাস থেকে ওনারা বলার পর থেকেই। ইনফ্যাক্ট আমি এটা নিয়ে কথা বলছি এবং আমি জামায়াত কয়েকদিন দেখেছি তারা ঐকমত্য কমিশনের সাথে আলোচনার পর বেরিয়ে তারা নির্বাচন কমিশন পুনর্গঠনের আলাপ তুলেছেন। সুতরাং জামায়াতও খানিকটা আওয়াজ দিয়ে রেখেছে এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি এনসিপির সাথে তাদের অ্যালাইনমেন্ট আছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে যখন এনসিপি মাঠে নামলো, কেউ কেউ বলবেন এনসিপি নামে নেয়, আসরাত আব্দুল্লাহ নেমেছে, এগুলো ফালতু কথা। এসব নাটক সরিয়ে রেখে আমরা যদি বলি এনসিপি নেমেছে, কারণ পরবর্তীতে এনসিপি জনাব নাহিদের নেতৃত্বে সেখানে গেছেন, সেখানে জামায়াতের গুরুত্বপূর্ণ নেতা ইনফর্মালি গিয়ে হাজির হয়েছেন, দলবল নিয়ে ছাত্র শিবির গেছে। সো তাদের এই অ্যালাইনমেন্টটা আছে এবং নির্বাচন কমিশন নিয়ে তারা যে ধরনের বক্তব্য দিচ্ছেন সামনে এটা হতে যাচ্ছে, সেই বিবেচনায় কোনোভাবেই নির্বাচন এপ্রিলে হওয়া উচিত হবে না। কারণ আমাদের একটা স্পেস লাগবে, বাই এনি চান্স নির্বাচনের নিয়ে যদি কোনো গোলযোগ তৈরি হয় সেটা পেছিয়ে যাতে নির্বাচনটা হওয়ানোর জন্য একটা সময় পাওয়া যায়। সেই বিবেচনায় কোনোভাবেই ফেব্রুয়ারির পর নির্বাচন যেতে পারে না, ডিসেম্বরেই সবচেয়ে ভালো, কারণ তাহলে আমরা আরও বেশি স্পেস পাবো। আর ফেব্রুয়ারি হলেও অন্তত যাতে কোনো ঝামেলা বা গোলযোগও যদি হয় সেটা সারিয়ে এপ্রিলের মাঝামাঝির আগে এখন যেটা বলা হয়েছে সেই সময়টা থাকে। সুটেবল টাইম না, কিন্তু সেটা অন্তত একটা শেষ একটা আপৎকালীন অবস্থা হিসাবে থাকে। এপ্রিলে যদি হয়, একটা ঝামেলা যদি তৈরি হয়, এই নির্বাচন 26 সালের শেষ ছাড়া হবে না ফর শিওর। এবং সেটাই সম্ভবত একটা কারণ এটা হতে পারে যে এটা এপ্রিলে এনে ঠেকানো হয়েছে। যদি সেটা হয়ে থাকে, এটা দেশের জন্য একটা বিরাট ঝুঁকি তৈরি করছে এবং এই ঝুঁকি অল্প সম্ভাব্যতা যদি অল্প থেকে থাকে, আমরা এটা নিয়ে শোরগোল করব যাতে নির্বাচনের তারিখের ব্যাপারে সরকার অবশ্যই সিরিয়াসলি পুনর্মূল্যায়ন করেন। কোটা নিয়ে দেশের রাজনৈতিক পরিমণ্ডল বেশ উত্তপ্ত হয়ে আছে, রাজপথ উত্তপ্ত হয়ে আছে। আমি এই ভিডিওটা যখন রেকর্ড করছি তখনও কোটা আন্দোলনের শিক্ষার্থীরা বঙ্গভবন অভিমুখে তারা গেছেন, বঙ্গভবনের রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিয়েছেন। যদিও এই স্মারকলিপি নিয়ে আমার নিজেরই একটু দ্বিমত আছে। মানে উনি বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার কথা ছিল, কিন্তু উনি বাংলাদেশের রাষ্ট্রপতি নন, উনি আওয়ামী লীগের রাষ্ট্রপতি। এ ধরনের ক্ষেত্রে যেটা হয়, একজন রাষ্ট্রপতি দলের বাইরে থাকেন, ওনার কোনো দলীয় পদ থাকতে পারে না, উনি কোনো দলে যদি সদস্য থাকেন রাষ্ট্রপতি হওয়ার সাথে সাথে সেটা বাতিল হয়ে যাবার কথা। যাই হোক, তারা এটা দিয়েছেন। কিন্তু এই ডামাডোলের মধ্যে গতকাল একটা খবর এসছে, আমরা অনেকে হয়তো খেয়াল করিনি। সেটা হচ্ছে হাইকোর্ট একটা রায় দিয়েছে বাংলাদেশ ভারত সীমান্তে সব রকম অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য, সীমান্ত হত্যা, চোরাচালান যা যা আছে সব ক্রস বর্ডার ক্রাইমস যত আছে সব কমানোর জন্য কিছু পরামর্শ দিয়েছেন। আপাত দৃষ্টিতে পড়লে খুব উদ্ভট, মানে ন্যূনতম কোনো চিন্তা ভাবনা ছাড়া কথা বলা হয়েছে মনে হতে পারে। কিন্তু আমরা বাংলাদেশে সাম্প্রতিক সময় যা ঘটছে, যেভাবে ঘটছে, এবং আমাদের সীমান্ত মানে মোটা দাগে ভারতই, আমাদের মিয়ানমারের সাথে সীমান্ত ল্যান্ড বাউন্ডারি বিশেষ করে একেবারে নেগলিজিবল, ওটা বাদ দিয়ে কথা বলি। সো সীমান্তে এই ধরনের একটা পরামর্শ সরকারকে দেয়া এবং সেটাকে খুব খুব মানে হালকাভাবে দিয়েছেন মনে করার কোনো কারণ নেই। কারণ তারা যা বলছেন, আমি 4টা পরামর্শ দিয়েছেন, একটু পড়ি। পূর্ণাঙ্গ রায়ের কপি অনুযায়ী সংসদকে 4টা পরামর্শ দিয়েছে হাইকোর্ট। 1, সীমান্ত রেখা থেকে বাংলাদেশের অভ্যন্তরে 10 মাইল পর্যন্ত সীমান্ত এলাকা বর্ডার গার্ডের সম্পত্তি ঘোষণা করা। উক্ত ঘোষণার 2, ফলে ক্ষতিগ্রস্ত সব ব্যক্তিগত সম্পত্তির মালিকদের ক্ষতির পরিমাণ নির্ণয় করে সমমূল্যের সরকারি খাসজমি থেকে তাদের বরাদ্দ দেয়া। সীমান্ত রেখার থেকে 8 কিলোমিটার ভূমি সম্পূর্ণ ফাঁকা ও সমান রাখা, যেন এই 8 কিলোমিটারের প্রতিটি ইঞ্চি দূর থেকে পরিষ্কার দেখা যায়। সীমান্ত রেখা থেকে 8-10 কিলোমিটার মধ্যবর্তী স্থান বর্ডার গার্ড বাংলাদেশে স্থাপনা ও প্রশিক্ষণ সহ যাবতীয় কর্মকাণ্ডের জন্য রাখা। পুরো বর্ডারের 10 মাইল, প্রথম বলছে 10 মাইল মানে 16 কিলোমিটার। 16 কিলোমিটার মানে আপনি যদি হিসাব করেন তাতে 64, বাংলাদেশের সাথে ভারতের বর্ডার হচ্ছে, ল্যান্ড বাউন্ডারি হচ্ছে 4100 কিলোমিটার, 4100 কিলোমিটার। এটা পৃথিবীর সম্ভবত 5ম লার্জেস্ট ল্যান্ড বাউন্ডারি, 4100 কিলোমিটার। সো পুরো যদি আপনি 10 মাইল হিসাব করেন 16 কিলোমিটার, তার মানে 65,000 কিলোমিটারের মতো ভূমি বিজিবির সম্পত্তি হিসেবে ঘোষণা করতে হবে। একটু খেয়াল করি, বাংলাদেশের
এই মুহূর্তে আয়তন আমি আবার চেক করলাম 1,48,000 বর্গ কিলোমিটার পানি সহ 1,48,000 বর্গ কিলোমিটার, এর মধ্যে 1,30,000 বর্গ কিলোমিটার হচ্ছে ল্যান্ড, বাকিটা পানি। আচ্ছা আমি একটু সরে আসি, মানে এর মধ্যে বলা হচ্ছে এতে যেটা হবে ক্ষতিগ্রস্ত সব মানুষ, মানে আপনি 64,000 বর্গ কিলোমিটারের 64,000 বর্গ কিলোমিটার মানে হচ্ছে আপনি প্রায় 40% অফ দ্য ল্যান্ড আপনি খালি করবেন এবং এখানকার ক্ষতিগ্রস্ত লোককে সরকারি খাস জমিতে নিয়ে যাবেন। মানে আপনি একটু চিন্তা করে দেখুন, জাস্ট চিন্তা করে দেখুন কি বলছেন তারা। আচ্ছা, এর মধ্যে 8 কিলোমিটার বাউন্ডারি থেকে 8 কিলোমিটার ভেতর পর্যন্ত সম্পূর্ণ ফাঁকা, মানে ওনারা এরকম বলেছেন, আমি পড়ি, সীমান্ত রেখা থেকে 8 কিলোমিটার ভূমি সম্পূর্ণ ফাঁকা ও সমান রাখা, যেন এই 8 কিলোমিটারের প্রতিটি ইঞ্চি দূর থেকে পরিষ্কার দেখা যায়। 8 কিলোমিটার মানে সে 4100 ক্ষেত্রে আমরা যদি হিসাব করি প্রায় 33,000 স্কোয়ার কিলোমিটার, এবং আমি হিসাব করেছি এটা বাংলাদেশের টোটাল আয়তনের 22%-এর বেশি। আপনি দেশের 22%-এর বেশি এরিয়াকে একেবারে ফাঁকা এবং সমান রাখতে বলছেন, যার প্রতিটি ইঞ্চি দূর থেকে দেখা যায়। অন্য জায়গায় কিছু স্থাপনা থাকতে হবে, কি স্থাপনা ওটা বলেছে। সীমান্ত রেখা থেকে 8-10 কিলোমিটার মধ্যবর্তী স্থান বর্ডার গার্ড বাংলাদেশের স্থাপনা ও প্রশিক্ষণ সহ যাবতীয় কর্মকাণ্ডের জন্য রাখা। তারপরে সীমান্তের 8-10 কিলোমিটার, 8 থেকে 10-এর যে মধ্যবর্তী স্থান, মানে 8 কিলোমিটারে কোনো স্থাপনা থাকবে না, বিজিবিরও না, ওটা ফাঁকা জায়গা থাকবে। আর বাকি ওনাদের রায় আমি যতদূর এখানে এসছে তাতে বুঝি ওই 2 কিলোমিটার, 8 থেকে 10-এর মধ্যে, এই 2 কিলোমিটারের মধ্যে বিজিবি তাদের প্রশিক্ষণ, তাদের স্থাপনা, তাদের যা যা ফাঁড়ি ঘাঁটি আছে এগুলো করবে। এই হচ্ছে তাদের রায়। খুবই উদ্ভট শোনায়, মানে আপনি দেশের 40% জায়গা বিজিবিকে দিতে বলছেন যেখানে কোনো ব্যক্তিগত সম্পত্তি থাকবে, তাহলে এখানকার যে পরিমাণ মানুষের মধ্যে আছে, মানে আমরা মূল কনস্পিরেসিটা কোন জায়গায় হচ্ছে ধারণা করার চেষ্টা করব, কিন্তু আগে আমরা ফিজিবিলিটির ব্যাপারটা বোঝার চেষ্টা করি। মানে একটা দেশের হাইকোর্ট রায় দিচ্ছেন, তার মাথায়, তাদের মাথায় এই চিন্তাগুলো একেবারেই কি আসে নাই? না আসার কোনো কারণ নেই। সো আপনি দেশের 40% এরিয়া থেকে মানুষকে সরিয়ে সরকারি খাস জমি টমিতে নিয়ে যাবেন। সো দেশের ভেতরে এই পরিমাণ ল্যান্ড তাদের মনে হয় খাস জমি আছে। আর বাদ দেই যে এটাও যদি বাদ দেন, আপনি 32,000 স্কোয়ার কিলোমিটার, যেটি 8 কিলোমিটার যেটাকে ফাঁকা এবং সমান, যদি ওই জায়গা থেকে আপনি মানুষকে সরিয়ে ফেলতে চান, দেশের 22% এরিয়া, ল্যান্ড এরিয়া, তারপরে 22% ল্যান্ড এরিয়া আপনি ফাঁকা করছেন, সমতল করছেন, কোনো স্থাপনা করা যাবে না, মানে খালি চোখে দেখা যাবে, মানে একেবারে গড়ের মাঠ হবে এই জায়গাটা। বর্ডার, আমাদের বর্ডারের চারপাশে দেশের 22% অফ দ্য ল্যান্ড এরিয়া। বাংলাদেশের ভেতরে এই পরিমাণ ভূমি আছে যে আপনি এদেরকেও শিফট করে ওখানে নিয়ে যাবেন। আসলে আমরা এমন একটা সময় বাংলাদেশে আছি, অনেকগুলো কনটেক্সট আমরা মেলাবো, এই কনটেক্সটগুলো মেলাতে হবে। এবং হাইকোর্টের রায়, এটা ঠিক রায়ের আদেশ না, এটা কত পরামর্শ, কিন্তু আলাপটা মাঠে ছাড়া হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক আছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সরকারের প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে, এবং ভবিষ্যতের একটা চায়না ভারত কনফ্লিক্টে ভারত যাতে ভালো পজিশনে থাকতে পারে সেটা নিশ্চিত করার চেষ্টা করছে। যতগুলো রেল করিডোর দেওয়া হচ্ছে সেগুলো দিয়ে আসলে ওই যে পারপাসটা সার্ভ করার চেষ্টা হচ্ছে। আমি বহুবার একটা কথা বলেছি, আমি আবারও বলতে চাই, ভারতের 7 সিস্টার্সের ইনসার্জেন্সি বাংলাদেশের মাটি থেকে যদি হয়ে থাকে, সেটা প্রটেক্ট করে স্ট্রংলি ভারতকে সিকিউরিটি দেওয়া বাংলাদেশের দায়িত্ব, এবং ভারত আমাদের কাছে জোর দাবি সেটা নিয়ে জানাতে পারে, চাপ দিতে পারে। কিন্তু ভারতের জন্মগত যে প্রবলেম আমরা তৈরি করি নাই, সেই চিকেন নেক যে ভালনারেবিলিটি আছে, সেটা তো আসলে আমাদের দায় না, কিন্তু এই সরকারের কাছে সব নেওয়া হচ্ছে। আমি ধারণা করি আপনি যখন জনগণকে সরিয়ে নেন, আমরা প্রায় দেখব এই জনগণ কিন্তু বহু সময় ভারতের, মানে তাদের যে বিএসএফ আছে তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে শক্তভাবে। একটা দেশের বর্ডারের ক্ষেত্রে, মানে আমাদের জনগণ একটা বিরাট শক্তির জায়গা, আপনি বর্ডার থেকে জনগণকে সরিয়ে ফেলতে চাইছেন ভারতীয় পরামর্শে, আমরা ভাবতে পারি। জনগণ যখন সরে যায়, জায়গাটা যখন ফাঁকা হয়ে যায়, আমরা যদি এভাবেও চিন্তা করি, কথার কথা, 8 কিলোমিটার যদি আপনি ফাঁকা করে ফেলেন,
শিলিগুড়ি করিডোর, চিকেন নেক 22 কিলোমিটার, এর মধ্যে আবার সাথে এখানে বাফার 8 কিলোমিটার যোগ হয়ে গেল না, 30 কিলোমিটার হয়ে গেল। 22 কিলোমিটার যদি হিসাব করেন তার 40% মতো ভূমি এক্সট্রা আমাদের এখান দিয়েও যোগ হচ্ছে। সুতরাং চিকেন নেকেরও ওই জায়গাটা আপনি তো শুধু করে বলতে পারবেন না যে ওই জোনটাতেই শুধু 8 কিলোমিটার দিতে হবে, সারা দেশে 8 কিলোমিটার করে ফেলো, তাতে কিন্তু ওইদিকে একটা বাফার জোন তৈরি হয়ে যায়, যেটা সরাসরি একটা ল্যান্ডের জায়গা তৈরি করে, এবং যেখানে বাংলাদেশের জনগণ থাকবে না, প্রতিটা স্থাপনা থাকবে না, সমান হয়ে যাবে সব কিছু। কেউ বলতে পারেন এই ধরনের ভাবাটা অতি কল্পনা, কারণ হাইকোর্ট একটা পর্যবেক্ষণ দিয়েছে, সেটা সরকার মানবে কি মানবে না সেটা পরের কথা, এটা রায়ও না, আর রায় বললেও সরকারকে এটা করতে হবে এরকম কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা নেই, আসলে সত্যিই নাই। সংবিধানে এমন কিছু নেই যে হাইকোর্ট বাংলাদেশে বিজিবিকে কি করতে পারে না পারে সেটা বলতে পারে না, এটা সরকারের একক ডিসক্রিপশন। কিন্তু এই আলাপটা মাঠে আনা হয়েছে এবং এটাকে খুব উদ্ভট, হাস্যকর, বোকামিপূর্ণ আলাপ এবং ট্রোল করে শেষ করে দেয়া ভুল হবে। আমি মনে করি এই আলাপটা বাজারে ছাড়া হয়েছে, এটা নিয়ে কথাবার্তা হতে দেখছে, এবং সরকার তো যে বিষয়টা কোর্টের না সেটাও কোর্টের ঘাড়ে বন্দুক রেখে করার চেষ্টা করে। কোর্টের ক্ষেত্রে হচ্ছে না, এটা আদতে কোনো কোর্টের বিষয় ছিল না, কিন্তু এখন কোর্টের ঘাড়ে বন্দুক রেখে সরকার এই কাজটা করার চেষ্টা করছে। ভবিষ্যতেও এই কাজটা সরকার চেষ্টা করবে না কে বলতে পারে। যদি নাও করে থাকে, খুব দ্রুততম সম্ভাবনাও যদি থাকে, এই বিষয়টাকে হালকা করে দেখা আমাদের উচিত হবে না, তীব্র শোরগোল করা উচিত। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাংলাদেশের লড়াইটা না দিনে দিনে শুধু গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই না, এই গণতন্ত্র পুনরুদ্ধারের সাথে আমাদের রাষ্ট্রটি টিকে থাকা রাষ্ট্র হিসেবে ভারতের অখণ্ড, ভারতের খোয়াব তো আছেই, বেশ কয়টা ভিডিও করেছি, আরএসএস এর আছে, বিজেপির আছে, বিজেপির মন্ত্রী, মুখ্যমন্ত্রীর অখণ্ড ভারতের খোয়াব দেখেন, টুইট করেন, কথা বলেন, আলাপ করেন, আরএসএস করে। এই প্রেক্ষাপটে আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার এবং এই সরকারকে ক্ষমতাচ্যুত করার সাথে আমাদের এই দেশটা স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে টিকে থাকার প্রশ্নের সাথে এখন জড়িত হয়ে গেছে। খুব সিরিয়াসলি আমরা এটা ভাবা উচিত এবং এই ধরনের যাবতীয় সন্দেহজনক কথাবার্তার বিরুদ্ধে তীব্র শোরগোল করা উচিত।